যে ভবিষ্যতে যদি কোনো মানুষ যদি আমরা এখন মানে তার মনে যেন আরেকটা নোবেল পাবে, এখন ইউনূসের কারণে বাংলাদেশের নোবেল এমন অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করেন যদি অন্য কোনো প্রাণীকে, নির্বোধ কোনো প্রাণীকে ওর জবান খুলে দেওয়া হয় এবং তার কাছে যদি বলা হয় যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বা নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়েছে তোমার একটা নোবেল শান্তি পুরস্কার দেবে, তোমার মতামত কি, ও চিৎকার করে বলে বলবো যে আমাকে বাংলাদেশ থেকে আমাকে চলে যাব পালিয়ে, বঙ্গোপসাগরে আমাকে ডুবিয়ে মারা হোক, আমাকে নোবেল দিও না। বিশ্বাস না হয় যে ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষটি আছে, আপনি কি এর যদি জবান খুলে দেওয়া হয় ও আত্মহত্যা করবে সঙ্গে। এরকম একটা জায়গাতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে নোবেল পুরস্কারটা এই পর্যায়ে চলে গেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের দেশে বিভিন্ন সময় যারা নেতা হয়েছে ক্রমবর্ধমানভাবে তাদের মধ্যে বিলাসিতা বেড়েছে, অহমিকা বোধ বেড়েছে, মিথ্যাচার বেড়েছে, অনাচার বেড়েছে, এমনকি ব্যভিচার পর্যন্ত বেড়েছে। কিন্তু ওই যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির দায়িত্ব গ্রহণ করার যে ক্ষমতা, আই অ্যাম রেসপন্সিবল, এই কথা বলার ক্ষমতা ধীরে ধীরে কমেছে। আর এটার একেবারে নিম্নতম পর্যায়টা আমরা এই রাজনীতির ময়দানে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জামানাতে। আমাদের মুস্তাকের সরকার ছিল, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে মুস্তাক সরকারের যে ইফেক্টিভনেস ছিল, তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি ছিল, এবং ওই সময়টাতে তার সঙ্গে সঙ্গে যারা ছিল তাদের 1% ক্যাপাবিলিটিও ইউনূস সরকারের যারা ক্যাবিনেটে ছিলেন তাদের ছিল না। এই কারণে এদের সব গুণাবলী আছে, আল্লাহ তাদের চেহারা দিয়েছে, সুরুত দিয়েছে, কীভাবে মাল কামাতে হয়, কীভাবে পয়সা কামাতে হয় সব তারা জানে, কীভাবে ইংরেজি বলতে হয়, কীভাবে মানুষের সাথে প্রতারণা করতে হয়, এমনকি কীভাবে মেয়েদের মন রক্ষা করতে হয় এদেশে কেউ ভালো জানে না, অল দ্য মাস্টার অফ অল। কিন্তু রাজনীতি কিভাবে করতে হয়, কিভাবে সততা প্রমাণ দিতে হয়, কিভাবে কর্মদক্ষতা অর্জন করা যায়, কিভাবে জাতির কল্যাণ করতে হয়, এটা অতীতও তাদের জীবনে কখনো ছিল না, আর ওই সময়টিতে তারা চেষ্টাই করেনি। এই হলো মূল ব্যাপার। তো এখানে যেটা হলো যে উনি যাদেরকে সিলেক্ট করেছিলেন, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আমরা খুবই হতাশ হলো যে এই মানুষগুলোকে আমরা ভালো জানতাম, এই মানুষগুলোকে নিয়ে আমরা সুন্দর আশা করতাম, এদের অনেকের ভালো ভালো সার্টিফিকেট আছে, এদের ভালো ভালো ক্যারিয়ার আছে, তো এই মানুষগুলো কম্বাইন্ডলি কালেকটিভলি যখন একত্রে বসলো সেখানে শুধুমাত্র মন্দ জিনিস হলো। আর এরা কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো বন্ধু না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে একটা খারাপ, ধরেন আমরা সমালোচনা করছি বিকজ উই আর নট দ্য বেনিফিশিয়ারি, আমরা তার বেনিফিশিয়ারি নই। তারপরে আমরা সাধারণ জনগণ হিসেবে মোরালেস আমরা সবাই সাফারার। এই সময়টাতে যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো হয়েছে, যে ব্যবসা বাণিজ্যের মন্দা হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আমরা এই যে তিনজন এখানে আছি মোরালেস আমরা এই 2 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ম দ্বারা যে যার অবস্থানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা মবের আতঙ্কগ্রস্ত হয়েছি, জিনিসপত্রের দামের কারণে আমাদের ভিটামিন কমে গেছে, আমাদের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা কমে গেছে, মবের ভয়ে আমরা চলতে ফিরতে পারিনি, ছিনতাই চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেন ধ্বংস হয়ে গেছে। তো আমরা এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করি যেন আগামীতে আমাদের এই জাতির কপালে এরকম দুর্ভাগ্য আর না আসে। কলঙ্কজনক অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে দিয়ে গেছেন। ছিনতাই চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেন ধ্বংস হয়ে গেছে। রান্নাঘরের মন্ত্রিসভা হোক বা রান্নাঘরের বাইরে ডাইনিং টেবিলের মন্ত্রিসভা হোক, ইভেন একটা বাথরুমের মন্ত্রিসভা হোক, কিচেনের রান্না বোধহয় অনেক সুস্বাদু ছিল যে কারণে তারা ওখান থেকে বের হতে পারেনি। উঠে। তো এখন সেই রান্নাঘরের যারা লোকজন এরা নিজেরা মুনাফিকি করছে, নিজেরা ঝগড়া করছে, একে অপরকে দায়ী করছে। আমাদের তো আসলে এখন সমাজে ওইরকম নয়। আমাদের গ্রামে আমরা যখন স্কুলে পড়েছি স্যারদের খুব রাগ হতো, কিছু হলে ব্যথাতো। ওইরকম যারা টিচার যখন যদি আমাদের শিক্ষক থাকতেন, তো এখন এই যে এদের তো কারো না কারো এরকম শিক্ষক ছিল, শিক্ষকরা যদি বেঁচে থাকতেন এদেরকে বলতেন একটু ধরে নিয়ে আসো, আমি ওদের পিঠের উপর ঠপাস করে একটা বেত মারবো, আমি কি শিখাইলাম এদেরকে। এই যে সমস্ত লোকজন যে সমস্ত কর্মকাজ করেছেন খুব দ্রুত দেখবেন এদের পিতামাতা, এদের আত্মীয় স্বজন, এদের শিক্ষক, এরা সবাই এদেরকে নিয়ে অনুশোচনা করবে, হায় আল্লাহ এর সঙ্গে আমাদের এই রিলেশনশিপটা হলো কী করে। এদের স্ত্রীরা এদেরকে পরিচয় দেবে না, এদের সন্তানেরা এদেরকে পরিচয় দেবে না। যেভাবে এখন মীর জাফর বলেন, রাহিদুল্লাহ বলেন, জগৎ শেঠ বলেন, কেউ বলবে না যে এই আমি মীর জাফরের বংশধর, আমি উমিচাঁদের বংশধর। এই বাংলায় খুঁজে পাবেন না। আপনি 1000 কোটি টাকা দিয়ে কাউকে বলবেন না যে স্যার আপনি একটু লিখেন
যে আপনার পূর্বপুরুষ আবু জেহেলের রক্ত আছে আপনার পূর্বপুরুষের মধ্যে, এই কথা কেউ লিখবে না। তো একই অবস্থা এই সরকারের মধ্যে এত কুকর্ম হয়েছে, সেই কুকর্ম দিন যত বাড়বে তত তাদের পরিচয় সংকট, অস্তিত্ব সংকট আমাদের কিয়ামত পর্যন্ত এটা শুধু বাড়তে থাকবে। হাদির মৃত্যুর ফলে যারা পাপ করেছে, এই হত্যাকাণ্ড যারা ঘটেছে, তারা এই পাপটা হজম করতে পারছে না, প্রকৃতি এটা প্রকাশ করে দিচ্ছে। এবং খুব দ্রুত দেখবেন যে ডে বাই ডে এই নামগুলো সামনে চলে আসবে। এরকম একটা হত্যাকাণ্ড যেটার মাধ্যমে একটা আর্টিফিশিয়াল একটা অবস্থা তৈরি করা হয়েছে। এবং মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি কয়েকবার শুনেছি, উনি কিন্তু দুটো কথা বলেছেন, তিনটা কথা বলেছেন। প্রথম কথা হলো যে এই চক্রান্তর সঙ্গে আরও একটি দেশ ছিল, ইট মিনস আমেরিকা ছিল। কিন্তু আমি অন্য দেশের নাম বলবো না, আমার দেশ ছিল, আমি আমার দেশের নাম বললাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই হত্যাকাণ্ডের সাথে পার্শ্ববর্তী দেশের এমন লোক জড়িত, আমি তাদের নাম জানি, বলার সঙ্গে সঙ্গে সেই দেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশকে আমি ভালোবাসি, কাজেই এই নামগুলো আমি বললাম না। ইটস এ হিউজ থ্রেট। এই যে ঘটনাটা ঘটছে হিউজ থ্রেট। এর কারণ হলো যে কোনো কারণই হোক না কেন, হাদির জানাজাতে ঐতিহাসিকভাবে বহু মানুষ অংশগ্রহণ করেছে, হাদি গালাগালি করেছে, হাদি এমন কোনো ঘটনা, কিন্তু তার মৃত্যুর পরে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে তার প্রতি বহু মানুষ সিম্প্যাথাইজড হয়েছে। এটা 3 দিনের জন্য হোক 4 দিনের জন্য হোক, এটা সত্য কথা। এখন সেই হাদির মৃত্যুর সঙ্গে, অর্থাৎ ধরুন শুটারকে টাকা দিয়েছে রাম, শুটারকে ভাড়া করেছে শাম, প্রমোট করেছে ধাম, এইরকম যে 10-12 জন লোক এই যে বিভিন্ন দল থেকে যাদের নাম হাদির ভাই বলার চেষ্টা করছে, তাদের নামগুলো যদি সামনে চলে আসে, বিশ্বাস করেন আর একটা গণ অভ্যুত্থান, আর একটা গণরোষ শুধু অনিবার্য নয়, ওই লোকগুলোকে আমাদের এই যুবক সমাজ তারা দেখবেন রাস্তায় ফেলে গলার উপর পাড়া দিয়ে তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এই পরিস্থিতির সামনে আসছে।